হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। জব স্কুলিং বাই মামুন চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের অনেক শুভেচ্ছা। আজকের এই ভিডিওটি জব প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো প্লিজ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে আপনার সেই ভালো লাগার জায়গা থেকে প্লিজ একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেমন? তো চলুন শুরু করা যায়। নাম্বার 1, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? এটি 38তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 100, তাই না? আচ্ছা, 100-র পরবর্তী সংখ্যাটা কি? অবশ্যই 101। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব শর্টকাট টেকনিকে, সেটি হচ্ছে যে সর্বশেষ সংখ্যাটি গুণন সেই সংখ্যাটার পরবর্তী সংখ্যা, অর্থাৎ 100 গুণন 101 ভাগ 2। ব্যাস, আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে 50-50, অর্থাৎ 1-এর গ 50-50। এখানে আরেকটা কথা বলে রাখি যে পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত, বা 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত, বা 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত। যেভাবেই থাক, যদি এই কোয়ালিটির অঙ্ক থাকে আমরা জাস্ট কি করব, সর্বশেষ সংখ্যাটি নিব, তারপর হচ্ছে সেই সংখ্যাটার পরবর্তী সংখ্যা নিয়ে সেটা গুণ করে জাস্ট 2 দিয়ে ভাগ করব। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে 1-এর গ 50-50। নাম্বার 2, 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স, ঠিক এভাবে 5টা 5 টু দি পাওয়ার এক্স আছে, এটা সমান কত? আমি এখানে একটু বলে রাখি যে আমি লেখার ক্ষেত্রে এখানে বোঝা যাচ্ছে যে 5x হয়ে গেছে, বাট একটু মানে ভুলে লিখে ফেলেছি, এটা হবে 5 টু দি পাওয়ার এক্স। এটা একটু বুঝিয়ে নেবেন, কেমন? এনিওয়ে, তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে 5x আমরা এখানে কমন নিব। 5 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে ব্র্যাকেটে আমরা লিখতে পারি মানে 5টা 1, ওকে, যদি 5 টু দি পাওয়ার এক্স কমন নেই। তারপর আমরা পরের লাইনে লিখতে পারি 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5। কেন 5? কারণ 5টা 1 যোগ করলে হয় 5, এজন্য 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5কে আমরা 5 টু দি পাওয়ার 1 লিখতে পারি, ওকে, মানে এখানে অঙ্কের হিসাবে সুবিধার্থে। তারপর এই মানে দুইটা 5 থেকে যদি আমরা একটা 5 নেই তাহলে উপরের পাওয়ারগুলো যোগ করে দিব, অর্থাৎ x প্লাস 1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5 টু দি পাওয়ার x প্লাস 1, অর্থাৎ 2-এর খ 5 টু দি পাওয়ার x প্লাস 1। নাম্বার 3, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? খুবই ইজি, জাস্ট শর্টকাট টেকনিকে করব এটি। সেটি হচ্ছে যে বড় সংখ্যাটির ক্ষেত্রে আমরা যে কাজটি করব, যে বর্গের অন্তর এখানে দেওয়া আছে 199, তাই না? এই 199-এর সঙ্গে জাস্ট 1 যোগ করব, 1 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, ব্যাস আমাদের অ্যান্সার চলে আসবে, অর্থাৎ 199 যোগ 1 ভাগ 2। তাহলে উপরে আসে 200, নিচে 200কে 2 দিয়ে ভাগ করলে হয় 100, অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে 3-এর খ 100। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি বড় সংখ্যাটি না দিয়ে ছোট সংখ্যাটি পরীক্ষায় এসে থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট 199-এর সাথে 1 মাইনাস করব, মাইনাস করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 98। ওকে, আমাদের এই কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে 3-এর খ 100। নাম্বার 4, এক্স অনুপাত ওয়াই এর ব্যস্তানুপাত হবে, অ্যান্সার হবে ক ওয়াই অনুপাত এক্স। এখন প্রশ্ন হচ্ছে কেন, কিভাবে? আমরা এতটুকু শর্টকাট টেকনিকে খেয়াল রাখবো যে যদি কোনো এক্স ওয়াইয়ের ব্যস্তানুপাত বের করতে বলে বা কোনো সংখ্যার ব্যস্তানুপাত বের করতে বলে, জাস্ট পিছনের সংখ্যাটা সামনে দেব, সামনের সংখ্যাটা পিছনে দেব, বা এক্স ওয়াই এখানে আছে, এক্সটাকে পরে লিখবো, ওয়াইটাকে সামনে লিখবো, অর্থাৎ উল্টাই দেব, সোজা কথা। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে 4-এর ক ওয়াই অনুপাত এক্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 5, 4, 8 ও 10 এর চতুর্থ সমানুপাতিক কত? ঠিক এই ধাঁচের অঙ্ক আমি আরও অন্য কোনো ভিডিওতে দিয়েছিলাম হয়তো। এনিওয়ে, এটাও হচ্ছে খুবই সহজ এবং শর্টকাট টেকনিকে করব। আর সেটি হচ্ছে যে এখানে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটি কি, মানে 8 আর 10, তাই না? এই 8 এবং 10কে আমরা প্রথমে গুণ করব, গুণ করে যেটা পাবো সেটাকে আমরা প্রথম সংখ্যাটি দিয়ে ভাগ করব, অর্থাৎ 4 দিয়ে ভাগ করব, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, অর্থাৎ 8 গুণন 10 ভাগ 4। আমি আবার বলছি 8 গুণন 10 ভাগ 4, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসে 20, অর্থাৎ 5-এর খ 20। নাম্বার 6, দুইটি সংখ্যার লসাগু 36 ও গসাগু 6, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত?
ঠিক এই লসাগু গসাগুর অঙ্ক কিন্তু এবারও আসার পসিবিলিটি অনেক বেশি। এনিওয়ে, তো এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে লসাগু এবং গসাগুটাকে গুণ করব, গুণ করে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব, অর্থাৎ 36 গুণন 6 ভাগ 12। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসে 18, অর্থাৎ 6-এর খ 18। এখানে আরেকটা কথা বলি নেই, আর এভাবে পরীক্ষা আসতে পারে যে দুইটি সংখ্যার গুণফল 120, সাপোজ ধরলাম যে 120, একটি সংখ্যা বা 12 হলে অপর সংখ্যাটি কত। তো এক্ষেত্রে তো আরও অনেক সোজা যে 120কে 12 দিয়ে ভাগ করলে আমাদের অপর সংখ্যাটি বের হয়ে আসবে। এনিওয়ে, তো এই কোশ্চেনটির ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমি আবারও বলছি যে লসাগু গসাগু দুইটা গুণ করব, গুণ করে একটি সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তো এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 6-এর খ 18। নাম্বার 7, 4, 6, 7 এবং এক্সের গড় মান 5.5 হলে এক্সের মান কত? খুব সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা, এখানে 4, 6, 7 এবং এক্স মোট কয়টা সংখ্যা? এক্স সহ কিন্তু আমি বলছি মোট 4টা সংখ্যা। তো 4টা সংখ্যার গড় যদি হয় 5.5, তাহলে 4টা সংখ্যার সমষ্টি কত হবে? অবশ্যই 5.5 ইন্টু 4, এটা গুণ করলে হয় 22। ওকে, ফাইন। তো এক্ষেত্রে আমরা কি করব? আমরা কি মানে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে 4 + 6 + 7 + x = 22? হ্যাঁ, লিখতে পারি, কারণ 4টা সংখ্যার সমষ্টি তো হচ্ছে 22। তাহলে আমাদের লিখতে তো কোনো বাধা নেই, তাই না? তো এই 4, 6, 7কে যদি যোগ করি তাহলে হয় 17 + x = 22। তারপর আমরা এখানে মানে সমাধান করলে আসে x = 5, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 7-এর খ 5। খুবই ইজি কিন্তু। নাম্বার 8, 75 সংখ্যাটি কোন সংখ্যার 25%, অর্থাৎ 75 সংখ্যাটি কোন সংখ্যার 25%? ঠিক এই ধরনের অঙ্কও কিন্তু পরীক্ষায় অনেক এসে থাকে। একবার যদি আমরা মনোযোগ দিই তাহলে এই ধরনের অঙ্ক আসলে আমরা খুব সহজেই অ্যান্সার দিতে পারবো খুব শর্ট সময়ে। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে 75 সংখ্যাটি সমান এক্স সংখ্যার 25%। আমরা বলতে পারি, হ্যাঁ পারি, এক্স সংখ্যার 25% বা এক্সের 25%। তাহলে 75 সমান এক্স, মানে এর মানে হচ্ছে ইন্টু এক্স ইন্টু 25/100, কারণ পার্সেন্ট 25%টাকে আমরা লিখতে পারি 25/100। তাহলে 75 সমান 25x ভাগ 100, আর আর যদি গুণ করি 25x = 7500 আর x = 300, কাটাকাটি করলে আসে 300। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 8-এর খ 300। নাম্বার 9, কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। এটা 30তম বিশেষ পরীক্ষা এসেছিল। ঠিক এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ক্লাস 4-5-এ আছে, যতটুকু সম্ভব 4-5-এর বইয়ে। তো মানে জব পরীক্ষাটা তো এরকম, মানে ক্লাস 3, 4, 5, 6-এর বই থেকে একদম ইন্টারমিডিয়েট বা অনার্স মাস্টার্সের পড়া পর্যন্ত হচ্ছে সব মিলে তো পরীক্ষায় আসে, তাই না, আমাদের মেধা যাচাই করার জন্য। এনিওয়ে, আমি বেশি কথা বলে ফেলছি হয়তো। তো এক্ষেত্রে আমরা কি কাজ করব? 12, 18 এবং 24 এই 3টি সংখ্যার আগে লসাগু বের করব। এই 3টি সংখ্যার লসাগু বের করলে হয় 72। ওকে, আমরা তো লসাগু সবাই পারি। এটার লসাগু বের করলে হয় 72। এখন কথা হচ্ছে অ্যান্সারটা কি হবে? তো এই 72-এর সাথে ওই যে কোশ্চেনে লেখা আছে না যে 2 যোগ করলে, তো যোগ যদি থাকে তাহলে আমরা সেখানে মাইনাস করে দিব, অর্থাৎ 72-এর সাথে 2 মাইনাস করব, মাইনাস করলে হয় 70। অ্যান্সার হচ্ছে 9-এর খ 70। নাম্বার 10, কোনো বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত? খুবই ইজি কিন্তু। আচ্ছা, বৃত্তের ব্যাস যদি 10 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? অবশ্যই ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসের অর্ধেক কত হবে? 5 সেন্টিমিটার। ওকে, ফাইন, আমরা ব্যাসার্ধ পেলাম। ব্যাসার্ধ আর ধরে নেই, r = 5 সেন্টিমিটার। তাহলে বলেছে যে বৃত্তটির ক্ষেত্রফল কত, আর ক্ষেত্রফলের ছোট্ট একটা সূত্র আছে, খুব মজার একটা সূত্র, সেটা হচ্ছে যে πr²। তাহলে এখানে মান বসিয়ে দেই, পাই ইন্টু আর এর মান কত পেয়েছি? 5। তাহলে 5 হোল স্কোয়ার, আর পাই ইন্টু 5 হোল স্কোয়ার মানে হচ্ছে 25, অর্থাৎ 25 পাই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10-এর গ 25 পাই। খুবই ইজি কিন্তু। নাম্বার 11, একটি বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে? এখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয়, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। সেটি হচ্ছে যে
প্রশ্নে কিন্তু আমরা অনেক দেখেছি এরকম কোশ্চেন থাকে যে ব্যাসার্ধটা আগে থাকে, যে একটি বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ হলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, এরকম থাকে না? এখানে কিন্তু জাস্ট উল্টাটা করেছে কোশ্চেনটা, মানে আমাদের মেধাকে টেস্ট করার জন্য। তো এনিওয়ে আমরাও সেভাবে অ্যান্সার দিব। যদি ব্যাসার্ধ বের করতে বলে, যে এখানে যেমন কোশ্চেনে বলেছে যে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে, যদি ব্যাসার্ধ বের করতে বলে তাহলে আমরা অপশনগুলোর দিকে তাকাবো যে কোন সংখ্যাটার বর্গ এই কোশ্চেনের মধ্যে যে ক্ষেত্রফল 9 গুণ আছে, কোন সংখ্যাটার বর্গ এই 9 হয়। আমি আবারও বলি, যদি ব্যাসার্ধ বের করতে বলে তাহলে আমরা অপশনে খুঁজে নেব যে কোন সংখ্যাটার বর্গ কোশ্চেনের মধ্যে যে সংখ্যাটা আছে, যেমন এখানে ক্ষেত্রফল আছে, তো এই ক্ষেত্রফল 9 হয়। তাহলে অবশ্যই ক, অপশন ক, কারণ 3, ক হচ্ছে 3 আছে, আর 3-এর বর্গ করলে হয় কত? 9। এনিওয়ে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে ব্যাসার্ধ সবসময় কিন্তু ছোট হয় আর ক্ষেত্রফলটা বড় হয়। আমি আবারও বলছি, যদি ব্যাসার্ধ আমরা বের করতে চাই তো সেই ক্ষেত্রে অপশনগুলো দেখব যে কোন সংখ্যাটার বর্গ করলে কোশ্চেনের মধ্যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হয়। তো 3-এর বর্গ করলে হয় 9, সো অ্যান্সার হচ্ছে 11 ক, 3 গুণ। নাম্বার 12, ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে? মানে খুবই ইজি কোশ্চেন কিন্তু, আর এখানে মনে হচ্ছে যে 3 লাইনের কোশ্চেন যে কী যেন কঠিন, আসলে কিন্তু কঠিন না, একটু বুঝলেই মনে করবেন যে আসলেই এত সহজ। ওকে ফাইন। তো এখানে আমরা একটা জিনিস জানি যে একটা বর্গক্ষেত্র যদি অঙ্কন করি তাহলে সেই বর্গক্ষেত্রের কয়টা কোণ থাকে? 4টা কোণ। আর 4টা কোণ মানে হচ্ছে 4টা কোণে 4 সমকোণ থাকে, তাই না? খুব সিম্পলি বলে আরও, যে একটা বর্গক্ষেত্রে কিন্তু 4টা 90 ডিগ্রি থাকে, 4 সমকোণ থাকে, অর্থাৎ একটা বর্গক্ষেত্র হয় 4 সমকোণ। তো এখানে কোশ্চেনে আছে যে ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ একটা ত্রিভুজের 3টা বাহু, 3টা বাহুর উপর ধরে নিলাম যে 3টা বর্গক্ষেত্র আছে। তাহলে আপনারাই বলুন তো যে কয়টা সমকোণ হয়? একটা বর্গক্ষেত্র সমান যদি 4 সমকোণ হয়, তাহলে ত্রিভুজের 3টা বাহুর উপর 3টা বর্গক্ষেত্র আছে, ধরলাম ঝুলানো আছে, তো এই 3টা বর্গক্ষেত্রের 3টা বাহুর উপর যদি 3টা বর্গক্ষেত্র থাকে তাহলে মোট কয়টা সমকোণ হয়? অবশ্যই 12 সমকোণ। তো সেটাই বলছে এখানে, মানে কোনো ক্যালকুলেশন করারও দরকার নেই, জাস্ট মানে ব্রেন টেস্ট, মানে একটু যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে আসে। তাহলে এখানে অ্যান্সার হবে 12 গ, 12। নাম্বার 13, একটি চতুর্ভুজের 4টি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান, একে বলে? এটার অ্যান্সার হবে ঘ, ট্রাপিজিয়াম। আমি এটাকে আরও ক্লিয়ারভাবে বলি যে একটা চতুর্ভুজ আছে ধরলাম, সেই চতুর্ভুজের বিপরীত যে বাহুগুলো, সেই বাহুগুলো সমান্তরাল কিন্তু অসমান, অর্থাৎ মানে দুই বাহুই হচ্ছে সমানভাবে চলছে কিন্তু কোনো বিপরীত বাহু কোনোটা ছোট আবার কোনোটা হচ্ছে বড়। ওকে, তো এই যে সমান্তরালভাবে চলে কিন্তু অসমান, তো এটা যদি আমরা পরীক্ষায় এই ধরনের পাই, কোনো লাইন পাই, সেক্ষেত্রে আমরা দিয়ে দিব যে ট্রাপিজিয়াম, অর্থাৎ 13 গ, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। নাম্বার 14, দুটি সংখ্যার সমষ্টি 47 এবং অন্তর 7 হলে সংখ্যা দুটি কত? এক্ষেত্রে আমরা একদম শর্টকাট, একটা সুপার শর্টকাট টেকনিকে করব। সেটি হচ্ছে যে যদি আমরা সমষ্টি এত এবং অন্তর এত পাই, সেক্ষেত্রে আমরা শর্টকাট টেকনিকটি ফলো করব। সেটি হচ্ছে যে সংখ্যা দুইটা যোগ করব, যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের একটা সংখ্যা পেয়ে যাব, অর্থাৎ 47 যোগ 7 ভাগ 2, তাহলে কত আসে ক্যালকুলেশন করলে? 27। 47 আর 7 যোগ করলে হয় 54 ভাগ 2, এটা কাটাকাটি করলে হয় 27। ওকে, তো একটা সংখ্যা 27, আর প্রথম লাইনে কি দেওয়া আছে যে দুটি সংখ্যার সমষ্টি 47, তাহলে দুইটা সংখ্যা যদি সমষ্টি 47 হয় আর একটা সংখ্যা যদি হয় 27, তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি অবশ্যই 47 থেকে 27 বাদ দিলে বের হয়ে যাবে 47 বিয়োগ 27 ইকুয়াল টু 20। ওকে, তাহলে একটা সংখ্যা হচ্ছে 27 আর একটা সংখ্যা হচ্ছে 20। তাহলে দেখি আমাদের অপশনে কোথায় আছে, এই তো 14 ঘতে আছে, 14 ঘ, 27 এবং 20। নাম্বার 15, সর্বশেষ অঙ্ক এটি। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল। ঠিক এই ধরনের কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছিল, আবারও আসার সম্ভাবনা অনেক বেশি, এই বিশেষ করে প্রাইমারি পরীক্ষায়। এনিওয়ে, তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে একটা গাড়ির চাকা যদি একবার ঘোরে তাহলে কিন্তু সেটা
360 ডিগ্রি সমান ঘুরবে। ওকে, মানে আমি ব্যাপারটা আরও ক্লিয়ার বলি যে একটা গাড়ির চাকা তো হচ্ছে গোলাকার, তাই না, বা সেটাকে বৃত্তাকার আমরা ধরতে পারি। তো বৃত্তাকার বা গোলাকারের পরিমাণটা কিন্তু আমরা 360 ডিগ্রি ধরি। ঠিক সেটাই আমরা ধরবো যে একটা গাড়ির চাকা যদি একবার ঘোরে তাহলে সেটা 360 ডিগ্রি পরিমাণ ঘুরবে। তাহলে যদি 12 বার ঘুরে, কোশ্চেন দেওয়া আছে 12 বার, তা 12 বার ঘুরলে এটা কত ডিগ্রি ঘুরবে? তাহলে অবশ্যই 360 × 12 ডিগ্রি ঘুরবে। তো 360 × 12 হয় 4320 ডিগ্রি। ওকে ফাইন, আমরা 4320 ডিগ্রি পর্যন্ত এসেছি। তো এরপর যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে কোশ্চেনে বলা আছে যে প্রতি মিনিটে 12 বার ঘোরে। তাহলে কি আমরা বলতে পারি মানে প্রতি মিনিট মানে 1 মিনিট, বা এখানে কোশ্চেনের সুবিধার্থে আমরা 60 সেকেন্ড ধরি। তাহলে 60 সেকেন্ডে ঘোরে 12 বার, অর্থাৎ 12 বার আমরা কত পেয়েছি? 4320 ডিগ্রি। তাহলে 60 সেকেন্ডে ঘুরে 4320 ডিগ্রি, 1 সেকেন্ডে ঘুরে এত, আর 5 সেকেন্ডে ঘুরে এত। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে চলে আসবে 360 ডিগ্রি। ওকে, তো খুবই ইজি অঙ্ক যদি আমরা একটু মনোযোগ দিয়ে বুঝি, আর একটু বুঝলে কিন্তু ঠিক এই ধরনের অঙ্ক যেভাবে আসুক আমরা খুব সহজে অ্যান্সারটা বের করতে পারবো পরীক্ষার হলে। তো কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে প্লিজ একটা লাইক দিন, আর অন্যের মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেমন? আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।